আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফটার স্কুল পিডি। আমরা আজকে আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা আমাদের যে প্রথম ক্লাসটা ছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের, সেখানে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ, কিভাবে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এই সূত্রগুলো আসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র এগুলো নিয়ে কিছু ম্যাথ দেখব। তো প্রথমে দেখো, আমরা যেই অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমস্ত প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ নির্ণয় করো। দেখো এই অঙ্কটার মধ্যে আমাকে কি বলছে, সমস্ত প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হয়েছে, অর্থাৎ আয়তন নিয়ে কথা বলা হয়েছে। এরপর কি আমার চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ চাপ আর আয়তন নিয়ে কথা বলা আছে, এখানে তার কোনো কিছু নিয়ে কথা বলা নাই। তো আমরা এখানে কোন দুইটা জিনিস ইউজ করব, চাপ আর আয়তনের যে সূত্রটা আমরা জানি, অর্থাৎ বয়েলের সূত্র P1 V1 P2 V2, এই সূত্রটা ইউজ করব। আর বাকি সব আমাদের কি থাকবে, কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে হবে। তো দেখো, আমি যদি চিন্তা করি প্রথমে অঙ্কন করতে, যে V1 আমাকে যে আদি আয়তন বললো, আদি আয়তন ধরলাম কি আমি V1। যেহেতু আমাকে আয়তনের কোনো ভ্যালু দেওয়া নেই, তো আমি কি বলতে পারি, আদি আয়তন V1 V ধরলাম। তারপর কি বলছে, সমস্ত প্রক্রিয়া সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হয়েছে। তাহলে আমাদের যে নতুন আয়তন, পরবর্তীতে যে আমরা যে আয়তনটা পাবো, ঠিক আছে, আয়তন এটা কি ধরবো, আমি V2 ধরবো। তাহলে V2 কি হবে, আমার যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে V2 হবে কি V/2। আগের আয়তন ছিল V, তার অর্ধেক মানে কি V/2। তারপর আমি আদি যে আমার কাছে চাপ আছে, সেই চাপটাকে আমি ধরলাম কি P1 P, আর হচ্ছে চূড়ান্ত চাপ হচ্ছে আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। চূড়ান্ত চাপ P2 1। তাহলে P আর V দিয়ে আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, আর সেই বয়েলের সূত্র হচ্ছে কি P1 V1 হচ্ছে কি P2 V2। এখন P1 V1 P2 V2, আমাকে কি বের করতে হবে, P2 বের করতে হবে। তাহলে P2 কি হবে, P1 V1 ডিভাইড বাই হচ্ছে কি V2। আর P1 এর মানে তো হচ্ছে P, আর V1 এর মানে হচ্ছে কি V, V2 মানে হচ্ছে কি V ডিভাইড বাই 2। তো এখান থেকে V কাটা যায়, 2 টা উপরে চলে যায়, তাহলে অতএব P2 কি হবে 2P। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতেছি, যদি আয়তন অর্ধেক করা হয় তাহলে চাপ কি হয়, আদি চাপের থেকে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আমরা তো জানি চাপ আর আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, আমরা যত গুণ কমাবো এই দিক দিয়ে আমরা তত গুণ বেশি কি পাবো, ওইদিকে পাবো। দেখো আমরা দ্বিগুণ কমাইছিলাম, এখানে অর্ধেক করা মানে 1/2, তাহলে এখানেও কি আমরা চাপটা কি পাইছি, দ্বিগুণ পাইছি। ঠিক আছে, আয়তন অর্ধেক করা হয়েছে, চাপ পাইছি কি দ্বিগুণ। আয়তন যদি 1/3 করা হতো, চাপ পাইতাম কি আমরা তখন 3 গুণ। তো এই ছিল কি আমার বয়েলের সূত্রের অ্যাপ্লিকেশন। তারপর দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে কি আমার সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 1 অ্যাটমোস্ফিয়ার চাপে গ্যাসের আয়তন 4 লিটার হলে 35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আয়তন কত হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমার কার পরিবর্তন হয়েছে, আমার তাপমাত্রা একটা পরিবর্তন আমি দেখতে পারতেছি। প্রথমে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, আর 25 ডিগ্রি সেলসিয়াস আমার আয়তন কি বলা আছে, 4 লিটার বলা আছে। এখন বলছে 35 ডিগ্রি সেলসিয়াস আমার এই আয়তনটা কত হবে। আর এই যে দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে কি 1 অ্যাটমোস্ফিয়ার চাপে গ্যাসের আয়তন, আমার কি এখানে চাপের কোনো পরিবর্তন হয়েছে, চাপের কিন্তু কোনো পরিবর্তন হয় না, আমার কিন্তু অন্য কোনো চাপ দেওয়া নেই, একটাই চাপ বলা আছে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ বা হচ্ছে প্রমাণ চাপ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি দেখি তাপমাত্রার পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনের একটা কোশ্চেন আসছে, তো এখানে আমার সম্পর্ক কার মধ্যে দেখাতে হবে, আয়তন আর তাপমাত্রার যে আমরা সম্পর্ক জানি সেই সম্পর্ক দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। আর আয়তন আর তাপমাত্রার যে সম্পর্ক, যে সূত্র আছে সেটা কে দিছিল, চার্লস দিছিল। চার্লসের সূত্র থেকে আমরা যে সমীকরণটা পাইছিলাম সেটা হচ্ছে কি V1/T1 V2/T2। এই সমীকরণটা হচ্ছে কি আমরা আগের দিন দেখছিলাম। তো এইখানে V1/T1 কি V2/T2 তে দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করো, আমাকে প্রথমে যদি আমি চিন্তা করি, আমার কাছে কি দেওয়া আছে, T1 দেওয়া আছে। T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে 25 প্লাস কেলভিন আমরা কিভাবে কনভার্ট করি, 273 দ্বারা যোগ দিয়ে 25 প্লাস 273, তাহলে এখানে কত আছে, 298 কেলভিন। আর V1 টা কত দেওয়া আছে, 4 লিটার দেওয়া আছে, 4 লিটার। আর T2 দেওয়া আছে কত, 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমি কেলভিনে কনভার্ট করি, 35 প্লাস 200
73। তো এখান থেকে আমার কত আসতেছে 308 কেলভিন আসতেছে। ঠিক আছে, তো এখন যদি আমি অ্যাপ্লাই করি এখানে, আমাকে এখান থেকে কি বের করতে হবে, V2 টা বের করতে হবে, এটা বের করতে হবে। তো আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে V2 equal to V1 T2 divided by T1। তাহলে V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 4 আর T2 এর মান হচ্ছে কত 308 308 আর T1 এর মান হচ্ছে কত 298। তো এখানে V1 এর মান বসালাম আর এখানে কি T2 এর মান বসাইছি 308, এখানে কি T1 এর মান বসাইছি 298। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিছু একটা পাবো, অত লিটার হবে কি আমার অ্যানসার। এই ছিল কি আমার চার্লসের সূত্রের কি একটা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে দেখো থার্ড পোরশন আমাদের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 20 লিটার গ্যাসের উপর 2 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রযুক্ত হলে কত টেম্পারেচারে 5 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রযুক্ত হবে। এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আয়তনটা আছে 20 লিটার, এই আয়তনে কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না, কিন্তু আয়তন কিন্তু একটাই দেওয়া আছে আমার কাছে, এই আয়তনে কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেহেতু এখানে আয়তনে কোনো পরিবর্তন হয় না, তো এখানে আমার কি হবে, আয়তনটা কনস্ট্যান্ট থাকবে। এইদিকে যদি আমি খেয়াল করি, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার কি চাপটাকে বলছিল কি 2 অ্যাটমোস্ফিয়ার, তারপর বলছে কত টেম্পারেচার আমার কি হবে, চাপটা 5 অ্যাটমোস্ফিয়ার হবে। অর্থাৎ তাপমাত্রা আর চাপের মধ্যে একটা সম্পর্কের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে আমরা চাপীয় সূত্রতে পড়ছিলাম, সেটা হচ্ছে কি P1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কি P2 ডিভাইডেড বাই T2। এখান থেকে আমাকে কি বের করতে হবে, T2 বের করতে হবে, যেটা আমাকে কত টেম্পারেচারে কি বলছে 5 অ্যাটমোস্ফিয়ার চাপ হবে, সেই জন্য তাহলে T2 ইকুয়াল টু আমার কি হবে, আর T2 এর যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এখানে P2 T1 ডিভাইড বাই হচ্ছে T2 এর যদি উপরে P2 T1 ডিভাইড বাই হচ্ছে কি আমার P1 এইটা আসবে। আর এখানে দেখো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া আছে, এটা হচ্ছে কি আমার T1 25 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে ক্যালভিনে কি হবে আমার 298 কেলভিন। তারপর হচ্ছে আমার কি P1 যে দেওয়া আছে, P1 টা হচ্ছে 2 অ্যাটমোস্ফিয়ার দেওয়া আছে, আর P2 টা হচ্ছে আমার কাছে 5 অ্যাটমোস্ফিয়ার দেওয়া আছে, আর হচ্ছে কি আমাকে T2 বের করতে হবে। তো এখানে যদি আমি T2 এর মানটা বসাই 5 আর T1 হচ্ছে কত 298 ডিভাইড বাই P1 এর মান হচ্ছে কত 2, এখান থেকে করলে আমরা কিছু একটা মান পাবো, অত কেলভিন হবে কি আমার তাপমাত্রা T2। ঠিক আছে, এই ছিল কি আমার চাপীয় সূত্রের একটা ম্যাথ, বা কিভাবে চাপীয় সূত্র আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা। তো এখন আমরা দেখব হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়, কিভাবে হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় করা হয়। তোমাদের এই অঙ্কগুলো তো তোমাদের এমসিকিউ বা নরমাল সেগমেন্টের অঙ্ক, কিন্তু আমাদের এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয়। তোমরা যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো দেখো বা ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো দেখো, দেখবে হ্রদের গভীরতা থেকে প্রচুর ম্যাথ আসে। তো এখন আমরা দেখব কি কিভাবে হ্রদের গভীরতার ম্যাথগুলো করতে হয়, সেই জিনিসটা হচ্ছে এখন আমরা দেখাবো। তো এখন হচ্ছে আমরা হ্রদের গভীরতা নির্ণয়ের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে কি কোন হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদের আয়তন তার পৃষ্ঠে ওঠার পর বেড়ে 10 গুণ হয়, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ যদি 76 সেন্টিমিটার পারস্তম্ভ হয়, সেই ক্ষেত্রে হ্রদটির গভীরতা কত হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। তো দেখো মনে করো আমরা একটা হ্রদের কথা যদি কল্পনা করি, এই যে হ্রদের যে তলদেশ, এখানে বায়ু বুদবুদটা ধরো এই সাইডে ছিল, যখন সেটা পৃষ্ঠে আসে তখন তার আয়তন কি হয়, বেড়ে 10 গুণ হয়। অর্থাৎ আগের যে আয়তনটা ছিল তার আগে আয়তনের তুলনায় সে কত গুণ হয়, 10 গুণ হয়। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা যে এক পাশে তার কি কি জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো যদি আমরা লেখার চেষ্টা করি, দেখো এখানে আমরা প্রথমে কি লিখলাম, প্রথমে লিখব যে ধরো তলদেশে আয়তন, তলদেশে আয়তন V1 ধরলাম আমি কি V। তাহলে যখন সে পৃষ্ঠে যায় তখন তার আয়তন কত হয়, 10 গুণ হয়। ঠিক আছে, এখন পৃষ্ঠে, তাহলে পৃষ্ঠে আয়তন কি হবে, V2 হবে অবশ্যই, যেহেতু 10 গুণ বেড়ে যখন 10 গুণ হইছে সেটা এখানে কি হবে 10V। এখন দেখো এই যে আমি V1 আর V2 এর কথা তো বললাম, তাহলে তার ক্ষেত্রে চাপের কি কাজটা হবে সেই জিনিসটা আমরা দেখতে চাই। তলদেশে মনে করি আমরা, তলদেশে মনে করি, তলদেশে যেহেতু আমরা তলদেশের আয়তনটাকে V1 ধরছি, তাই তলদেশের চাপটাকে আমরা কি ধরবো, তলদেশের চাপটাকে হচ্ছে আমরা P1 ধরবো। তলদেশের চাপ হচ্ছে P1 আর পৃষ্ঠদেশে, পৃষ্ঠে যে আমরা যে চাপটা নিয়ে কাজ করব, পৃষ্ঠে চাপ হচ্ছে P2। এই P2 ইকুয়াল টু কি হবে, বায়ুমণ্ডলের চাপ। P2 ইকুয়াল টু কি হবে আমার বায়ুমণ্ডলের চাপ। এখন আমরা আসতেছি কেন P2 ইকুয়াল টু হচ্ছে বায়ুমণ্ডলের চাপ।
বায়ুমণ্ডলের চাপ। দেখো P2 কেন বায়ুমণ্ডলের চাপ হবে, যেহেতু আমার তলদেশে তো এখানে ছিল বুদবুদটা, যখন সে পৃষ্ঠে চলে আসে তখন দেখো তার কিন্তু যখন সে পৃষ্ঠে থাকে তখন তাকে চাপ দেওয়ার মতো শুধু একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে আমার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল ছাড়া কিন্তু তার উপর আর কোনো চাপ কাজ করে না। এই জন্য যে কোনো হ্রদের তল উপরিদেশে অর্থাৎ পৃষ্ঠদেশে আমরা যে চাপটা নিয়ে আমরা কাজ করবো সেই চাপটা হবে কি বায়ুমণ্ডলের চাপের সমান। এখন বায়ুমণ্ডলের চাপটা আমার কাছে এখানে কত দেওয়া আছে, 76 সেন্টিমিটার পার স্তম্ভ চাপ দেওয়া আছে। তো 76 সেন্টিমিটার Hg পার চাপ দেওয়া আছে। আমাকে কিন্তু যখন অঙ্ক করব তখন এটাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে, প্যাসকেলে কনভার্ট করতে হবে। এখন যদি আমি এটাকে প্যাসকেলে কনভার্ট করতে চাই, দেখো 76 সেন্টিমিটার পার চাপ আছে, যদি আমি এটা প্যাসকেলে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ওই যে h rho g একটা সূত্র আছে, h rho g, এই সূত্রের সাথে সবাই আমরা পরিচিত, h rho g। তাহলে h উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, এটাকে আমি যদি মিটারে নেই তাহলে আমার কি হবে 0.76 মিটার ইনটু রো। যেহেতু আমরা পারদ চাপ নিয়ে কাজ করতেছি, পারদের ঘনত্ব হচ্ছে কত 13600 বা 13596 ইউজ করা হয় অনেক জায়গায়। তো 13596 কিংবা 13600 তোমরা দিতে পারো, সেরকম কোনো সমস্যা নাই। তাহলে আর যে আমরা এখানে একটা কি আছে, জি আছে, অভিকর্ষ ত্বরণ, এই জি এর মানটা হবে কত 9.8। তাহলে এইটা যদি আমরা দেই তাহলে এখানে আমার পারদ চাপ বা বায়ুমণ্ডলীয় চাপের যে মানটা আসবে সেটা হচ্ছে কত আসবে 101,325 প্যাসকেল। এইটা হচ্ছে কি আমার আসবে, ঠিক আছে, 101,325 প্যাসকেল বা হচ্ছে 1.013 * 10⁵ প্যাসকেল, যেভাবে ইচ্ছে তোমরা লিখতে পারো। তো এটা হচ্ছে কি আমার বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে, P2 পাইলাম আমি। এখন দেখো বায়ুমণ্ডলের চাপ তো আমি P2 পাইছি, কিন্তু এই যে তলদেশের যে চাপ P1 টা, এই তলদেশের চাপটা সে কতটুকু চাপ কাজ করে সেটা আমরা একটু খেয়াল করতে যাই। P1 কি হবে, P2 প্লাস H গভীরতায় পানির চাপ। দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে আমার যে তলদেশে যে বুদবুদটা আছে এখানে কি আরো পানি আছে না, তাহলে এই সে যত গভীরে যাবে তার উপরে যে পানিটুকু আছে সেই পানিটুকু কি তাকে চাপ দেবে না, অবশ্যই চাপ দেবে। তাহলে আমার তলদেশে যে চাপটা হবে সেটা কি হবে, H গভীরতায় পানির চাপ প্লাস এই পানির উপরে যে একটা বায়ুমণ্ডল আছে, এটা বায়ুমণ্ডলটাও তাকে কি করবে, চাপ দেবে। তাহলে মোট চাপটা কি হবে তলদেশে P2 প্লাস H গভীরতায় পানির চাপ। কেন আমি P2 লিখছি, কারণ P2 হচ্ছে কি আমরা এখানে বায়ুমণ্ডলের চাপ, এই জন্য হচ্ছে আমি P2 প্লাস H গভীরতায় পানির চাপ লিখছি। আর H গভীরতায় পানির চাপের যে সূত্র সেটা হচ্ছে কি H rho g। তাহলে আমি কি লিখতে পারি, P2 ইকুয়াল টু হচ্ছে H rho g। আর এই H টা হচ্ছে কি আমার হ্রদের গভীরতা, ঠিক আছে, কতটুকু গভীর সেটা হচ্ছে কি আমার H। তাহলে আমি P1 পাইলাম, P2 পাইলাম, তারপর V1 পাইলাম, V2 পাইলাম। এখন আমার যদি আমি এখন অঙ্কটা করি তাহলে P আর V এর সাথে কাজ সম্পর্ক, P V নিয়ে কে কাজ করে হচ্ছে বয়লের সূত্রে কাজ করে। তো আমরা এই পাশটাতে একটু এই জিনিসগুলো লিখে রাখি। ধরো P2 এর মানটা হচ্ছে এই পাশে লিখে রাখি আমি 1.013 * 10⁵ প্যাসকেল। আর এখানে P1 ইকুয়াল টু হচ্ছে কি P2 প্লাস H rho g। এই জিনিসটা হচ্ছে আমি এই পাশে একটু লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে এখন যদি আমি অঙ্ক করতে চাই সেটা একটু দেখো। তাহলে আমরা যেহেতু P আর V এর সাথে সম্পর্ক, তাহলে আমরা যে সূত্রটা লিখব সেটা হচ্ছে কি P1 V1 ইকুয়াল টু হচ্ছে কি P2 V2। এখন P1 ইকুয়াল টু আমরা কি জানি, P2 প্লাস H rho g জানি আমরা, ওকে, ভালো কথা। V1 মানে জানি কি আমরা V জানি, আর P2 মানে এখন আমরা বসাবো না, P2 * V2 মানে হচ্ছে কি 10V। তো এখানে এই V আর এই V হচ্ছে কি কাটা যায়, তাহলে এখানে আমার কি থাকে P2 প্লাস H rho g ইকুয়াল টু 10P2। তো এরপর যদি আমি করি তাহলে কি আসবে আমার H rho g ইকুয়াল টু 9P2। এই P2 টা যদি পাশে যায় একটা বাদ চলে যাবে, অতএব H ইকুয়াল টু আমার কি আসছে 9P2 ডিভাইড বাই হচ্ছে কি rho g। এটা হচ্ছে কি আমার H ইকুয়াল টু। তারপর এখানে আমি কি করব, P2 এর মান বসাবো, rho এর মান বসাবো, g এর মান বসাবো, যা আসবে তাই হচ্ছে আমার অ্যানসার। কত এককে আসবে, মিটার এককে আসবে, ঠিক আছে। তো এখানে আমার কি 9 * P2 এর মান কত, P2 এর মান হচ্ছে আমি লিখলাম 1.013 * 10⁵ প্যাসকেল। আর রো, যেহেতু আমরা এখানে পানি নিয়ে কাজ করতেছি, হ্রদের তলদেশে, তো তলদেশে হ্রদের ভিতরে কি থাকে, পানি তো থাকবে। পানির ঘনত্ব কত 1000, তাহলে এখানে কি লিখব 1000 কেজি/মিটার কিউব। আর এখানে হচ্ছে জি এর মান কত 9.8। তাহলে এখান থেকে আমরা যেই মানটা পাবো h এর, এখান থেকে h এর একটা মান পাওয়া যাবে, সেটা হচ্ছে কত 93.024 মিটার, 93
0.024 মিটার। এটাই হবে কি আমার হ্রদের গভীরতা। এখন একটু শর্টকাটের কথা আমরা চিন্তা করি। দেখো তোমরা সবসময় ধরো বাই চান্স আমাদের এমসিকিউ বা খুব শর্ট টাইমের মধ্যে যদি অঙ্কটা করতে হয়, সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমার আয়তন যত গুণ হবে এই যে এইচ ইকুয়াল আমি এখানে কি লিখছি 9p2 ডিভাইড বাই ρg লিখছি। এই p2 বাই যদি আমরা নিচ থেকে উপর দিকে যাই, এই p2 বাই ρg কিন্তু সবসময় এভাবেই থাকবে, কিন্তু এই সংখ্যাটা হচ্ছে চেঞ্জ হয়। এখানে 9 আসছে না, এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়। তোমরা সবসময় মনে রাখবা আয়তন আগের আয়তন থেকে যত গুণ হবে, ঠিক আছে, এই সংখ্যাটা কি তার থেকে এক কম। এখানে হচ্ছে 10 গুণ হইছে, এখানে পাইছি আমি 9, এখানে 10 গুণের জায়গায় আমি 9 গুণ পাইতাম, তাহলে এখানে আমি কি লিখতাম h লিখতাম, ঠিক আছে। তো এখন যদি আমরা হ্রদের গভীরতা নিয়ে আরেকটু ভেরিয়েশন দেখি, ভেরিয়েশন বলতে হচ্ছে কি দেখো এখানে আমার কি বলছে, বলতে তার পৃষ্ঠ ওঠার পর আয়তনটা হচ্ছে বেড়ে 10 গুণ হয়, ঠিক আছে। এখন যে আমাকে বলতো এই দেখো এখানে কি বলছে আয়তন তার পৃষ্ঠ ওঠার পর 10 গুণ হয়। এখন আমি কি বলছি বুদবুদের ব্যাসার্ধ যদি আমি বলি, বুদবুদের ব্যাসার্ধ তার পৃষ্ঠে ওঠার পর ধরলাম আমি কি হয় 2 গুণ হয়। পৃষ্ঠে ওঠার পর কি হইছে বুদবুদের ব্যাসার্ধটা দ্বিগুণ হইছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার অঙ্কটা কি হতো, দেখো এখানে আমার যা যা আছে p1 p2 এখানে আমি যা যা লিখছি সবকিছু কিন্তু আমার কি সেম থাকবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই p1 v1 এগুলো p2 v2 এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই, p1 আর p2 এর মান এগুলো একই থাকবে। এখন দেখো যে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে আমার আয়তনে একটা চেঞ্জ আসবে, ঠিক আছে। আয়তনে কি চেঞ্জ আসবে সেটা যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই, সেটা দেখো আমার যখন তলদেশে থাকবে সে তলদেশে তার আয়তন v, এখানে আমার v নিয়ে কিছু বলা নাই, বলছে কি ব্যাসার্ধ তার দ্বিগুণ হয়। তাহলে আমি এই যে v ইকুয়াল টু আমি কি ব্যাসার্ধের সাথে আমার আয়তন সম্পর্ক কি 4/3 পাই আর কিউব। এর কোন ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে একটা বায়ুমুক্ত গোলাকার থাকে অবশ্যই, তাহলে সেই ক্ষেত্রে যে আমার আয়তন সূত্র 4/3 পাই আর কিউব। এটাকে আমি কি লিখতে পারি v1 লিখতে পারি। তাহলে v1 ইকুয়াল টু আমার কি হবে 4/3 পাই আর কিউব। এখন যদি আমি v2 তে যাই, v2 তে গেলে আমার এখানে কি হবে বলছে কি ব্যাসার্ধটা দ্বিগুণ হইছে না 2 গুণ হইছে, তাহলে তুমি এখানে কি লিখবা 4/3 পাই ব্যাসার্ধের জায়গায় তুমি কি লিখবা 2 আর হোল কিউব। তাহলে এখান থেকে আমি কি পাই 4/3 পাই ইনটু 8 আর কিউব পাইতেছি। তাহলে 8 টা যদি সামনে নিয়ে আসি 8 ইনটু 4/3 পাই আর কিউব। আর এই যে 4/3 পাই আর কিউব এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আমার v1। তাহলে আমি ইকুয়াল টু কি লিখতে পারি v2 মানে হচ্ছে আমার কি 8 v1, ঠিক আছে। v2 মানে আমি কি লিখতে পারি 8 v1। তাহলে এই যে আয়তন দেখো আয়তন v1 ইকুয়াল টু কি পাইছি 4/3 পাই আর কিউব এখানে লিখলাম, আর পৃষ্ঠের আয়তন v2 ইকুয়াল টু কি আমি তো সম্পর্কটা এখানে দেখাই দিছি, তো এখানে আমি শর্টলি লিখলাম 8 v1, আমি ডিরেক্টলি লিখে দিছি আর কি এখানে, ঠিক আছে। এই যে আয়তনের কনভার্সনটা বুঝতে পারছো তো, ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে আমার আয়তনটা কিভাবে বাড়বে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা ব্যাসার্ধ যত গুণ হবে আয়তন হবে তার কিউব আকারে বাড়বে। ব্যাসার্ধ দ্বিগুণ হইছে এখানে আয়তন কত হইছে 8 গুণ হইছে, ব্যাসার্ধ যদি 3 গুণ হইতো আয়তন হইতো কি আমার 3 কিউব করলে কত 27 গুণ। তাহলে এখানে কিন্তু আমার আগের মতই সব কিছু কিন্তু আগের মতই থাকবে, ঠিক আছে। তো p1 এর জায়গায় আমরা কি লিখব p2 প্লাস হচ্ছে কি h রো g, আর এখানে কি আমার v1, তারপর হচ্ছে কি v2 ইনটু v2 এর মান কত 8 v1 আমি পাইছি 8 v1। তো এই ক্ষেত্রে দেখো এই যে v1 কাটা, তাহলে p2 প্লাস h রো g ইকুয়াল টু কি পাইতেছি আমি 8 p2 পাইতেছি, তারপরে h রো g ইকুয়াল টু কি 7 p2, অতএব h ইকুয়াল টু 7 p2 বাই রো g। আমি এখানে আবার কি করব p2 রো আর g এর মান বসাই দেব, তাহলে h এর একটা মান এখান থেকে হচ্ছে কি আমি পাবো কোন এককে পাবো মিটার এককে পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রেও খেয়াল করো আয়তন দেখছো ব্যাসার্ধ দ্বিগুণ হওয়ার কারণে আয়তন কত হইছে 8 গুণ হইছে না, তাহলে এখানে আমার সংখ্যাটা কত আসছে 8 থেকে 1 কম আসছে না। তাহলে আমি যে শর্টকাটটা তোমাদেরকে বলছিলাম p2 বাই রো g তো থাকবে নিচ থেকে উপরে ওঠার ক্ষেত্রে, শুধু আয়তন যত গুণ হবে এই সংখ্যাটা হবে কি তার থেকে 1 কম 7 p2। এখন দেখো ঠিক সেম ম্যাথের ক্ষেত্রে এখানে যদি আমাকে ব্যাসার্ধর জায়গায় কি বলতো ব্যাসার্ধ বলে, বলছে যে ব্যাস, ব্যাসার্ধের জায়গায় কি বলছে ব্যাস তার পৃষ্ঠে ওঠার পর দ্বিগুণ হয়। যদি কি বলা হয় আমাকে ব্যাস দ্বিগুণ হয় ব্যাসার্ধের জায়গায়, সেই ক্ষেত্রে আমার ঘটনাটা কি ঘটবে সেই ক্ষেত্রে একটু খেয়াল করো। এই ক্ষেত্রে হবে কি আমার আমি কি জানি v ইকুয়াল টু 4/3 পাই আর কিউব জানি। এখন আমি কি করব আয়তনের সাথে আমাদের ব্যাসের একটা সম্পর্ক যদি দেখাইতে চাই, তাহলে 4/3 পাই
ব্যাসটা হচ্ছে d দ্বারা প্রকাশ করা, আর কি ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক, তাহলে আমি এখানে কি লিখতে পারি d/2 কিউব লিখতে পারি। তো এখানে আমার কি আসবে 4/3 পাই ইনটু d³/8, তো 4 আর 8 কাটা যায়, তারপর এখানে ফাইনাল লাইনটা কি আসবে 1/6 পাই d³ আসে। তো আয়তনের সাথে আমার কি কার সম্পর্ক দেখালাম আমরা এখানে, ব্যাসের যে সম্পর্ক সেটা হচ্ছে কি 1/6 পাই d³। তাহলে এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি v1 1/6 পাই d³ লিখলাম। এখন আমাকে কি বলছে, ব্যাস যেহেতু দ্বিগুণ করা হয়েছে বলছে, তাহলে এখানে যদি আমি v2 টা বের করতে যাই, এখানে আমি v1 নাম দিলাম, v2 টা যদি আমি বের করতে ব্যাস দ্বিগুণ করা হয়েছে না, তো এখানে আমার কি হবে 2d হোল কিউব হবে। তো এখানে করার পর কি 1/6 পাই ইনটু 8 d³ এটাকে যদি আমি সাজিয়ে লিখি 8 ইনটু 1/6 পাই d³, তো 1/6 পাই d³ মানে কি v1, তো এখান থেকে আমার কি আসছে 8 v1 আসছে। তো এখান থেকে আমি কি পাবো v2 হচ্ছে কি আমার 8 v1। তো v2 যদি 8 v1 বের করতে হয়, আগে কিন্তু আমরা এখানে যেভাবে করা আছে সেভাবেই হবে। ওকে, তো ব্যাসের ক্ষেত্রে আমরা কি দেখতেছি, আমার যত গুণ বাড়তেছে ব্যাস, আমার কি হইতেছে ব্যাস যত গুণ বাড়তেছে আমার আয়তন কি হইতেছে তার কিউব আকারে বাড়তেছে, ব্যাস দ্বিগুণ হইছে, আয়তন কিন্তু এখানে কত হইছে 2 কিউব মানে কি 8 গুণ হইছে। এই ছিল কি আমার রদের গভীরতা, যদি নিচ থেকে উপরের দিকে কোনো কিছু যায় সেই ক্ষেত্রে যে ম্যাথগুলা এমন ছিল। এখন একটা জিনিস খেয়াল করো, যদি বাই এনি চান্স আমাকে বলে যে পৃষ্ঠে যাওয়ার পর তো দ্বিগুণ হইছে বলছে, ঠিক আছে, ঠিক আছে, ব্যাস দ্বিগুণ হইছে, ব্যাসার্ধ দ্বিগুণ হইছে। এখন যদি আমাকে এখানে বলে কি একটা হ্রদের পরিদেশ হতে, ঠিক আছে, হ্রদের উপরিতল হতে একটি বায়ুবহুল তলদেশে আসায় আয়তন কি হইছে বলতে, ধরো আয়তন হচ্ছে অর্ধেক হয়ে গেছে, হাফ হইছে, হাফ হয় আয়তন অর্ধেক হয়, তাহলে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডল যাবে এখন হ্রদটির গভীরতা কত হবে। এখন আমি কি বলছে আয়তন, দেখো উপর থেকে নিচে আসার ক্ষেত্রে কি হইছে আয়তন কিন্তু কমছে। কেন আয়তন কমে, নিচ থেকে যখন আমরা উপরে যাই তখন চাপ আস্তে আস্তে কি হয়ে থাকে কমতে থাকে, কারণ কি পানির গভীরতা কমতে থাকে, এই জন্য চাপ আস্তে আস্তে কমতে থাকে। যেহেতু চাপ কম থাকে, চাপ আর আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, চাপ কমলে ওই ক্ষেত্রে আয়তন বাড়তে থাকে। আর যখন উপর থেকে আমরা নিচের দিকে আসি তখন কি হয়, যত গভীরে যাবে আমার চাপ তত বাড়তে থাকে, এই জন্য আয়তন কমতে থাকে, ঠিক আছে। এই তলদেশে আয়তনটাকে কি ধরলাম আমি, তলদেশে আয়তনটাকে ধরলাম হচ্ছে আমি v1 v ধরলাম, তাহলে সরি তলদেশে আয়তন না, এখানে আমি পৃষ্ঠদেশের যে আয়তন সেটাকে আমি ধরব, পৃষ্ঠদেশের আয়তনকে আমি ধরলাম কি v1 v ধরলাম। তাহলে তলদেশে যখন সে আসছে, তলদেশে আসার পর তার কি হইছে v2 আয়তন কি হইছে অর্ধেক হয়ে গেছে না, তাহলে এখানে কি হবে আমি v/2 হবে। তাহলে পৃষ্ঠে আয়তনকে ধরছি আমি v1 v, আর তলদেশে আসার পর যেহেতু তার আয়তন অর্ধেক হয়ে গেছে তো আমি v2 লিখছি কি এই v/2 অর্ধেক হইছে, ঠিক আছে। আর এই যে আমার চাপ কিভাবে বের করছিলাম সেগুলোতে আমাদের আগেই লেখা আছে, তো এখানে আমার একটু চেঞ্জেস আসবে, সেটা হচ্ছে কি আমার পৃষ্ঠে যে চাপ, পৃষ্ঠের চাপটাকে ধরবো কি আমি P1, যেহেতু আমি পৃষ্ঠে আয়তনটাকে V1 ধরছি তো পৃষ্ঠের চাপটাকে আমার কি ধরতে হবে P1 ধরতে হবে। আর তলদেশের যে আমার যে চাপটা, এই চাপটাকে এখন আমি ধরবো কি P2, তাহলে P2 ইকুয়াল আমার কি হবে P1 প্লাস H রো G, ঠিক আছে, এই জিনিসটা হবে। এখন আমরা যে আগে আবার ওইখানে ফিরে যাই, আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে P1 V1 P2 V2। তো এখানে P1 এর মান আমি বসাবো না, তো P1 V1 মানে হচ্ছে কি আমার V বসাইলাম, P2 মানে হচ্ছে কি P1 প্লাস H রো G, ঠিক আছে। তারপর হচ্ছে V2 মানে হচ্ছে কি V/2, তাহলে ওই পাশে হচ্ছে আমার VB কাটা যেতেছে, ঠিক আছে, এই V আর এই V টা কাটা যায়, 2P 2 টাই পাশে চলে আসলে 2P1 কি হবে আমার P1 প্লাস H রো G। তো এখন যদি আমি করি তাহলে আমার এখানে ফাইনালি কি P1 টা এই পাশে আসলে P1 H রো G আসতেছে, অতএব H কি হবে আমার, দেখো তো H হবে কি আমার P1 বাই রো G, ঠিক আছে, H কি হবে আমার P1 বাই রো G হবে। এখন এই ক্ষেত্রে খেয়াল করো, এবার তো বললাম এখন P1 এর মান বসাই দেব, রো আর G এর মান বসাই দেব, তাহলে আমি একটা অ্যানসার পাবো। কোন এককে অ্যানসার পাবো, অবশ্যই একটা মিটার এককে একটা অ্যানসার পাবো, ওদের গভীরতা নির্ণয় করলাম।
তাহলে আমরা তো উপর থেকে নিচে আসলে কি হবে সেটাও দেখলাম। এই ক্ষেত্রে যদি আমি শর্টকাটের কথা চিন্তা করি, আমার এই ক্ষেত্রে সংখ্যাটা কি হবে দেখো, এই যে আমার রোজি তো আমার রোজি তো আছে, ঠিক আছে, চারটাও আছে, রোজিটাও আছে, যে p1 টাও আছে, ঠিক আছে, মানে পৃষ্ঠের চাপ কিন্তু এখানে থাকবে, পৃষ্ঠের চাপ রোজি তো থাকবে। তাহলে এখানে সংখ্যাটা এখন কত হবে দেখো, আয়তন কত গুণ হইছে, হাফ হইছে না, এই যে আমার ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকবে এইখানে সংখ্যাটা হবে তার থেকে এক কম, ঠিক আছে, তাহলে এখানে কি হবে আমার 1p1, ঠিক আছে। আর ধরো আয়তন যদি এখানে আমি কি বলতো 1/3 হইছে, তাহলে এখানে আমি কি করতাম 1/3 বসাইতাম, এখানে 1/3 বসাই, এখানে 1/3 হইতো, ঠিক আছে, এখানে কি হইতো 3p1 হইতো, এখানে 2p1 হইতো, এখানে কি হইতো আমার 2 থাকতো। তাহলে এই যে নিচের সংখ্যাটা কত এখানে 3 না, তাহলে এখানে আমার সংখ্যাটা হবে কত এক কম, তার মানে কত 2। তো এই ছিল আমাদের রডের গভীরতার রিলেটেড অঙ্কগুলো। কিভাবে হচ্ছে নিচ থেকে উপরে গেলে কিভাবে করা হয়, উপর থেকে নিচে আসলে কিভাবে করা হয়, ব্যাসার্ধ যদি কমে বাড়ে, ব্যাস যদি কমে বাড়ে তখন গভীরতা কিভাবে নির্ণয় করা হয়, এই সবই ছিল আর কি রডের গভীরতার বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো সেগুলো আমরা দেখালাম। তো আজকের ক্লাস এতটুকু ছিল, আশা করি সবাই বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।